টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। প্রথম দিনেই অসুস্থ কেউ কেউ। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অভিভাবকদের। অনড় শিক্ষামন্ত্রী। আমার স্কুলে এসে অনেক ভালো লেগেছে, কিন্তু অনেক গরম, সেই লেভেলের গরমে ক্লাস করবো কেমনে? আমরা বিদ্যুৎ চলে যায়, তাতে অনেক সমস্যা হয়। যে আমরা ফ্যান আনি ওটা দিয়েও কোনো কাজ হয় না। তো অনলাইনে ক্লাস হতো, তাহলে এটা অনেক ভালো হতো। এমন লেখাপড়া হচ্ছে না যে প্রাইমারি স্কুলে এরা বাধ্য করতে হবে স্কুলে আনার জন্য। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। একটা তীব্র কালবৈশাখী দেশের উপর দিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সারা দেশের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রেফতারে দমবে না আন্দোলন, হুঁশিয়ারি নেতাদের। কালো চশমা পরায় উন্নয়ন দেখে না বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। মাথার উপর ফ্যান চললেও মিলছে না স্বস্তি। কোনো কোনো স্কুলে অসুস্থ হয়েছেন কয়েকজন। চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। তবে শিক্ষামন্ত্রী বলছেন, তাপমাত্রা 42 ডিগ্রির বেশি হলে নির্দিষ্ট এলাকায় বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আবারও সেই চিরচেনা ঘণ্টার শব্দ। নবপ্রাণে যেন জেগেছে উচ্ছ্বাস। 1 মাস বন্ধের পর রোববার খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোরদের কলকাকলিতে শ্রেণীকক্ষের প্রাণ ফিরলেও বিপত্তি বেঁধেছে তীব্র তাপপ্রবাহে। বিরূপ আবহাওয়ায় যেন অনেকটাই ম্লান করে দিয়েছে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুখ। How the weather was hot, that was little hard, but I love school so I play with my friends. বন্ধুদের সাথে দেখা হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমরা অনেক দিন পর স্কুলে এসেছি। স্কুলে অনেক গরম, তাও ফ্যান হালকা চলছে। আমার স্কুলে এসে অনেক ভালো লেগেছে, কিন্তু অনেক গরম। আমার গরম লাগতেছে, এখন স্কুল বন্ধ থাকলে ভালো হইতো। গরমে অনেক কষ্ট আমাদের, যে আমরা ফ্যান আনি ওটা দিয়েও কোনো কাজ হয় না। তাপপ্রবাহে পরিবর্তন না আসা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুলের অ্যাসেম্বলি। সীমিত করা হয়েছে শ্রেণীকক্ষের বাইরের শিক্ষা কার্যক্রম। তবে ছুটির সময় বা টিফিনের সময় শিক্ষার্থীরা এই রোদের মধ্যে খেলাধুলায় যে অংশগ্রহণ করছেন, সেটি তাদের জন্য ডেকে আনতে পারে স্বাস্থ্যগত ঝুঁকি। রাজধানীর এই প্রতিষ্ঠানটিতে 10ম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 85 জন হলেও উপস্থিত আছে মাত্র 8 জন। তীব্র তাপপ্রবাহের পরিবর্তন না হওয়া পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি অভিভাবকদের। আমার মনে হয় আরও কিছুদিন অফ করা উচিত, একটা পরিবেশ শিথিল অবন্ত। কনজাস্টেড হলে ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক এবং স্বাস্থ্যের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্কুল কর্তৃপক্ষকে বিবেচনা করা উচিত, সময়টা আরেকটু কমিয়ে আনার। আর প্লাস হচ্ছে আমার মতে, আমরা তো করোনার মধ্যেও ক্লাস অনলাইনে করেছি। অনলাইনে ক্লাসটা হলে আমাদের সবার জন্যই ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, বাচ্চাদের জন্য ভালো হয়। তবে শিক্ষামন্ত্রী বলছেন, কোন জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। এলাকা ভিত্তিক জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারে। এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে খুলনায় 1 মাসেরও বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও গরমের কারণে উপস্থিতি কম। প্রচণ্ড দাবদাহে ক্লাসে সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। শিক্ষকরা বলছেন, লোডশেডিংয়ে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সহ গরমে ক্লাস করাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে। ক্লাসের শিক্ষার্থীরা কেউ হাত পাখা, কেউ ছোট চার্জার ফ্যান, কেউ বা বই খাতা দিয়ে বাতাস করে স্বস্তির চেষ্টা করছেন। আবার কেউ কেউ ক্লাসের ফাঁকে একটু সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন পানি পান করতে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। খুলনার বিভিন্ন স্কুলে সকাল 7টা থেকে শুরু হয় ক্লাস। অসহনীয় গরমের মধ্যেই শিক্ষার্থীরা ক্লাস করেন। শ্রেণীকক্ষে এমনিতেও অনেক গরম, মাঠেও আসা যাচ্ছে না। ক্লাস ভালোই হলো, কিন্তু একটু গরম একটু বেশির জন্য একটু কষ্ট হয়েছে। এর ভিতর অনলাইনে ক্লাস হতো তাহলে এটা অনেক ভালো হতো। তীব্র খরতাপে ক্লাস হওয়ায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক। ডবল শিফটের স্কুলগুলোতে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস নিয়ে সংখ্যাটা বেশি। 5 ঘন্টার পরিবর্তে স্কুলের সময় কমিয়ে আনা কিংবা আরও কিছুদিন ছুটির সময় বাড়ানোর আহ্বান তাদের। বাচ্চারা 3 ঘন্টা যদি স্কুল হয় ওটা সহ্য করতে পারবে, 5 ঘন্টা এটা ওদের জন্য একটু টাফ হয়ে যায়। এই বন্ধরা মনে করেন আর এক সপ্তাহ দিলেই একটু কম হতো নাকি, তীব্র চাপ তো, প্রচণ্ড গরম। বাচ্চারা সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি বেশি এই অবস্থায়। সেক্ষেত্রে একটু আবহাওয়া শিথিল হলে স্কুলটা খুলুক, দেন সেটা বেটার বোধ হয় বাচ্চাদের জন্য। আর এক সপ্তাহ মনে হয় পরে স্কুলটা খুললে ভালো হতো। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প বিদ্যুৎ, প্রয়োজনীয় পানির সরবরাহ সহ গরমে শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমাদের হিট ওয়েভের ভিতর দিয়ে যাচ্ছে, এটা আমরা মোকাবেলা করব এবং ছাত্রীদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিচ্ছি ক্লাসে। যদি গরমে তাদের অনেক অসুবিধা হয়, আপাতত তাদের কেসটা না পড়লেও চলবে, তারা স্যান্ডেল পরেও স্কুলে আসতে পারবে। 3, 4, 5 স্কার্ফ না পড়লেও চলবে। তবে সিদ্ধান্ত অনুযায়ী কোনো স্কুলে হয়নি অ্যাসেম্বলি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং বরিশাল জেলা স্কুলে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীতে যে স্কুলগুলোতে 2টি শিফটে ক্লাস হয় তার দ্বিতীয় শিফটের ক্লাস এখন চলছে। অর্থাৎ আজকে সকাল 7:30টার পর থেকে প্রথম শিফট শুরু হয় এবং এখন কিন্তু দ্বিতীয় শিফটের ক্লাস যেটা 12:30টা থেকে শুরু হয়েছে সেটা এখন চলছে। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতি যেহেতু যেটা দ্বিতীয় শিফট সেটায় একটু গরমের মধ্যেই যখন তাপদাহ একটু বাড়ে তখনই শিক্ষার্থীরা মূলত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়। সুতরাং যখন তারা শ্রেণীকক্ষে আজকে প্রবেশ করছিলেন তখন তারা আসলে বলছিলেন যে গরমের যে দাবদাহ চলছে এই দাবদাহে তারা কতটা অতিষ্ঠ সেটাই আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি অভিভাবকদের মধ্যে আজকে আমরা এই স্কুলটিতে এসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। সেটা হচ্ছে অনেকেই বলছিলেন যে এই গরমের মধ্যে যে ক্লাস চলছে সেই ক্লাস যাতে আরও শিথিল করা হয়, যে সময়ের ব্যাপ্তি, যে আগে যেখানে একটি ক্লাস 40 অথবা 50 মিনিট করে নেওয়া হতো সেখানে যাতে এই সময়টা কিছুটা কমিয়ে আনা হয়, এই ব্যাপারে তারা বলছিলেন। পাশাপাশি কেউ আবার বলছিলেন যে অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা সে ব্যাপারে ব্যবস্থা নিতে। আমরা দেখেছি গরমের কারণে যে তীব্র দাবদাহ চলছে সেখানে রাজধানীর বিভিন্ন স্কুল ঘুরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও দেখেছি। সুতরাং আমরা প্রত্যেকটি স্কুলেই আমরা দেখেছি যে পানির যে ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকেই করা হয়েছে এবং তারা বলছেন ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই পানির সমস্যায় না ভোগে এবং কোনোভাবেই তাদের শরীরে পানি শূন্যতা সৃষ্টি না হয় সেজন্য তারা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি এই গরমে তাদের যাতে শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য তারা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রেখেছেন। আমরা বিভিন্ন স্কুলে আজকে দেখেছি যে তারা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং এই মুহূর্তে আমরা শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ে আছি। এই বালক উচ্চ বিদ্যালয়টিতেও কিন্তু প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে দ্বিতীয় শিফটের যে শিক্ষার্থীরা তারা অনেকটা ক্লাসে বসে তাদের যে শিক্ষা কার্যক্রম এবং তার সেই পড়াশোনাটা করছেন এবং শিক্ষামন্ত্রীও কিন্তু আজকে বলেছেন যে যদি কোনো জায়গায় তাপদাহ আরও বেশি বেড়ে যায় সেখানে আঞ্চলিক পর্যায়ে সেখানকার স্কুল কলেজ বন্ধ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু এই তাপদাহের কারণে যে চলমান তাপদাহ চলছে এর জন্য পুরো বাংলাদেশের সব স্কুল বন্ধ করে দেওয়ার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেবে তা পরবর্তীতেই জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি শুধুমাত্র রাজধানীতে নয়, সারা দেশেই কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। আমরা সেই খবর জানতে একটু চলে যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। স্মরণকালের তীব্র তাপদাহে পড়ছে দেশ। আমি আছি বরিশাল শহরের জেলা স্কুলে। আপনি জানেন যে আজকে সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এই মুহূর্তে জেলা স্কুলে এসেছি, এটি শহরের প্রাণকেন্দ্রে। শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আজকে যখন তারা স্কুলে এসে তার বন্ধুদের সাথে দেখা করতে পেরেছে, ক্লাস টিচারদের কাছে গিয়ে তারা আবারও ক্লাস কার্যক্রম শুরু করতে পেরেছে, এটি তাদের আনন্দের দিক, ভালো লাগার
শিক্ষার দিক, বিপরীত পাল্টা দিকটা রয়েছে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলছেন যে এই সমস্ত শহরের মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেখানে ফ্যান লাইট থাকলেও বা বিদ্যুৎ থাকলেও শহরের যে বাইরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর অবস্থা কিন্তু এই জেলায় স্কুল বা শহরের যে স্কুলগুলো রয়েছে এমনটি নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু বিদ্যুৎ আসে আর যায়, এমন লোডশেডিং রয়েছে। কখন কোনো কোনো স্কুলে ফ্যান নেই বা বৈদ্যুতিক পাখা না থাকার ফলে এই গরমের মাত্রা অনেক বেশি। এবং এই যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বলছেন, মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই তীব্র গরমের মধ্যে আজকে থেকে যখন ক্লাস কার্যক্রম তাদের শুরু হয়েছে সেই জায়গা থেকে গরমে আসা যাওয়ার পথেও কিন্তু অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তবে শিক্ষকরা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া বলছেন যে স্কুল বন্ধ রেখেও আসলে লাভ হচ্ছে না, কেননা কোচিং সেন্টারগুলো খোলা রাখে। কোচিং সেন্টারে এই শিক্ষার্থীরা কিন্তু দিনের বেলাতে অনেক শিক্ষার্থীরা যায় বা বিকেলে চলে যায়, ফলে স্কুল বন্ধ রেখে কাজের কাজ হচ্ছে না, কোনো ফলাফল আসবে না শিক্ষার্থীদের জন্য। তবে অনেক শিক্ষকরা আবার বলছে যে আমরা বেশ কয়েকটি সংকটকার মুহূর্ত অতিক্রম করেছি, যেমনি মহামারী কিংবা এখন যে স্মরণকালের তীব্র তাপদাহ, সেই জায়গাটিতে যদি কোনো কাজে লাগানোর সুযোগ থাকে যে অনলাইনে ক্লাস কার্যক্রম নেবার, এমনও কিন্তু মতবাদ রয়েছে। সবকিছু মিলে শিক্ষার্থীরা হাঁসফাঁস অবস্থা রয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি বা গরমের কারণে রোগীরা কিন্তু ভর্তি হয়েছে। চিকিৎসকরা এখন হিমশিম খাচ্ছে এই তীব্র গরমের নানা রোগে। বরিশাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান জেলা স্কুল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। আমরা সরাসরি ছিলাম বরিশাল জেলা স্কুলে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। দিনের সংখ্যার হিসেবে স্মরণকালের সবথেকে দীর্ঘ তাপপ্রবাহে ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। এই অবস্থায় মুক্তির একমাত্র ভরসা বৃষ্টি তো দূরের কথা, দেখা নেই কোথাও একখণ্ড মেঘেরও। আবহাওয়া অফিস বলছে আরও অন্তত 2 দিন অনুভূত হবে প্রচণ্ড গরম। আগামী মাসের শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস দিল সংস্থাটি। রাশেদ বাপ্পির রিপোর্ট। আগুনে দৌড়ায়, এটা সবাই জানি যে একটা যন্ত্রণা হয়, বাসায় যতক্ষণ থাকি কারেন্ট থাকে না। অতীতে আসলে এরকম গরম পাইনি ভাই। নানান রোগ দেখা দিচ্ছে, পানির শূন্যতাটা বেশি দেখা যায় যারা সেলসে চাকরি করে। গরমটা কারণটা কি? আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। গরমে থাকতেই পারতেছি না, এই যে ছাতি ফুটাইয়া রাখছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা করে ছাতা দিছে রিক্সার সামনে বসায়া, ঠিক আছে, অনেক ভালো হয়েছে। এই গরমে আমরা অনেক কষ্ট করতেছিলাম। ছাতা দিছে, স্যালাইন দিছে, একটু আরাম পাবো, খাই আরাম পাই, গাড়ি চালা আরাম পাবো। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কৃত্রিম বৃষ্টি দিয়েছি। আমরা কাজ করছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা গতকাল পানি দিয়েছি। আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে 200টা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে। ছায়া যে কতটা মূল্যবান তাই চলমান খরতাপে হারে হারে টের পাচ্ছে মানুষ। কিন্তু প্রকৃতির এই প্রতিশোধ থেকে শিক্ষা নিচ্ছি তো আমরা, নাকি বৃষ্টি নামলেই সবকিছু ভুলে গিয়ে ফের শুরু হবে প্রকৃতি উজাড়? রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, ঢাকা। পুলিশের বাধায় আবারও পণ্ড হল নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল। নেতাদের অভিযোগ, সরকারের নির্দেশেই পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে পুলিশ বলছে অনুমতি না থাকায় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেওয়া হয়নি। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে। জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে। যত প্রতিকূল পরিবেশ হোক, আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই। গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি করে বলেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পেলেও কালো চশমা পরায় বিএনপি দেখতে পায় না।
এতে দলটির লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ অনুভব করেনি সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা সেনা অফিসার লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, চোখে কালো চশমা থাকায় বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। কোন শক্তির প্রভাবে বা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা তাদের পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। হত্যা, খুন, ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করে দেশে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি শেখ হাসিনা শুরু করেছেন বলেও জানান ওবায়দুল কাদের। প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মানুষের আইনি অধিকার অন্ধকারে ছিল। শেখ হাসিনা মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকার দিয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। সারা দেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচার পাওয়া দয়া নয়, সাধারণ মানুষের অধিকার। এদিন লিগ্যাল এইড অফিসগুলোতে অসামান্য অবদান রাখার জন্য দুজনকে পুরস্কৃত করা হয়। আর্থিকভাবে অসচ্ছল যে কোনো নাগরিক আইনগত সহায়তা পাবেন, এটাই স্বাভাবিক। আইনগত সহায়তা পাওয়া তার প্রতি করুণা নয়, বরং এটা তার অধিকার। কিন্তু ২০০১ সালের মাঝামাঝি থেকে ২০০৮ সাল পর্যন্ত ৭.৫ বছর জননেত্রী শেখ হাসিনা সরকারে না থাকায় তাই তাদের এই অধিকার অন্ধকারে নিপতিত হয়। এরপর ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এলে আইনি সহায়তা কার্যক্রম পুনরায় আলোর মুখ দেখে। আবারও যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় বাংলাদেশি মৃত্যুর খবর। বাফেলো শহরে গুলিতে নিহত এক বাংলাদেশির গ্রামের বাড়ি সিলেটে চলছে মাতম। এই মুহূর্তে মেজরটিলা এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর মেজরটিলা এলাকায়। আপনারা জানেন যে আমেরিকার আততায়ের গুলিতে যে দুজন নিহত হয়েছে তার মধ্যে সিলেটের কানাইঘাট এলাকার একজন রয়েছেন এবং সেই কানাইঘাটে যে ইউসুফ নিহত হয়েছে আততায়ের গুলিতে তারই বাবা এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি ওনার সাথে এবং বলে রাখা প্রয়োজন যে ইউসুফরা ৩ ভাই ১ বোন এবং ইউসুফ থাকেন আমেরিকায়, ১ ভাই থাকে পর্তুগাল, আরেক ভাই ইঞ্জিনিয়ার এবং ১ বোন ডাক্তার। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে যে আপনি ইউসুফের এই দুর্ঘটনা খবর কখন জানলেন এবং আপনাকে কে জানালো এবং আপনি এই ঘটনার কি ধরনের নিন্দা জানাচ্ছেন? আমি সকাল ৮টার সময় ফজর নামাজ পড়ে আইয়া আমি ঘুমাইছি। ঘুমানোর পরে আমার অনেক বাতিজার বউ থাকে, তাইর ভাই একজন ওখানে থাকে, ও তাইর ভাইয়ের আন্ডারে আমার ছেলে বা অন্য আছে, ও তাই আমারে ফোনটা দিছে যে ওলা ঘটনাটা ও সময় আমি শুনছি। আর এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা আপনি কি কেমন নিন্দা জানাচ্ছেন এবং তার যারা আহততায়ী আছে তাদের প্রতি আপনার ক্ষোভটা কেমন আছে? না, নিন্দা আমার তো আপনারা আগে বলছি
যে আমার ছেলে মেয়ে একজন মেডিকেল ডাক্তার উসমানিত, ছেলে একটা পর্তুগাল, একটা ডাকাত ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আর ছেলে বড়। তিনও ছেলের বা মেয়ের ইনশাল্লাহ খানাইঘাট বা ওই এলাকাত এই খাদিম ইউনিয়নে বসবাস অনেক দিন করিয়া গেছেন। কোনো শুনছিলেন যে ইউসুফের নিহত তার বাবার আসলে এই যে আকুতি, এই যে বেদনা, এটা আসলে বলে উপায় নেই, এবং 2 মেয়ে নিয়ে তিনি পরিবার সহ আমেরিকা থাকতে আজকে দোকান খোলার সময় তিনি আততায়ীর গলিতে নিহত হয়েছে। মোটামুটি এ ছিল যে যুক্তরাষ্ট্রে আততায়ীর গলিতে সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ যে নিহত হয়েছে তার বাবা এবং তার পরিবারের সদস্যদের যে সাথে আমি আছি তার সর্বশেষ। আবারও দেশের বাইরের খবর। 400 আসনের বেশি লোকসভা আসনে জয় নিয়ে তৃতীয়বারের মতো সরকার গড়বে মোদি, এমন দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব মনে করেছিলেন 400-র বেশি আসন পাবে বিজেপি, যদিও প্রথম 2 পর্বে 190 আসনের ভোটের অঙ্কটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষক সহ দলটির নেতাদের। ভারত থেকে সেই বিশ্লেষণ তুলে ধরেছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা ভোটের প্রথম 2 পর্বের ভোটের পর চলছে চুলচেরা বিশ্লেষণ, আর এতে উঠে এসেছে চমকের সম্ভাবনার কথা। গোবলয় বা হিন্দি বলয়ের কয়েকটি রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ভোটে বড় ধাক্কা খেতে পারে বিজেপি। গতবারের চেয়ে কম ভোট পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। গোবলয়ে প্রথম দফায় 63 এবং পরের বার 61% ভোট গ্রহণ হয়েছে। শুধু তাই নয়, 400 আসনের বেশি জয়ের যে টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঁধে দিয়েছিলেন সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা। 2 দফার ভোটের পর এমনই নানা রকম আশঙ্কার পূর্বাভাস দিয়ে খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। জানিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শুরু হয়েছে চর্চা। তবে কেউ কেউ এটাও বলছেন প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে 190 লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবারের জয়ী 92 আসন ধরে রাখলে 400 আসনের হিসেব অতিক্রম সম্ভব হবে। এদিকে 2 দফায় উত্তরপ্রদেশে ভোট হয়েছে 17 লোকসভা আসনে। 80 আসনের উত্তরপ্রদেশে 70 আসন না পেলে বিজেপির 400 আসনের স্বপ্ন পূরণ হবে না বলেও মত বিশ্লেষকদের। তাই মুসলিম অধ্যুষিত এই 17 আসনে যদি বিজেপির পক্ষে ভোট না পড়ে তবে গোটা উত্তরপ্রদেশের 70-এর টার্গেট পূরণ হবে না দলটির। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশ ভারত নারী টি20 সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভালো খেলে ট্রফি নিজেদের ঘরে রাখতে চায় বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। সিরিজ শুরুর আগে নিজেদের ভুল শুধরে নেওয়ার জন্য বেশ লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় জ্যোতিরা। এবছর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি20 বিশ্বকাপের 9ম আসর। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজটা গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। এদিকে তৃতীয়বারের মতো টি20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। সবগুলো সিরিজই জিতেছে সফরকারীরা। বাংলাদেশে বিশ্বকাপ হওয়ায় ভারতও সিরিয়াস সিরিজ নিয়ে। নারী টি20 বিশ্বকাপের উদ্বোধনীতে সবাইকে চমকে দিতে চায় স্বাগতিক বাংলাদেশ। হাতে মাস 4 মতো সময় থাকলেও এ নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি নারী উইং। উদ্বোধনীর সম্ভাব্য ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেখানে গুরুত্ব দেওয়া হবে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত। ঐতিহ্যের শহর, মসজিদের শহর, 2টি পাতা একটি কুড়ির শহর, পূর্ণভূমি সিলেট। সাম্প্রতিক সময় সিলেটের গায়ে লেপ্টে আছে আরও একটি তকমা, সিলেট ক্রিকেটেরও শহর। 1 দশক বাদে আবারও নারী টি20 বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে ঢাকা আর সিলেটে। চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 10 দলের এই টুর্নামেন্টের এখনো বাকি 4 মাস। তবে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তোড়জোড়। আগ্রহের কেন্দ্রে কেমন হবে উদ্বোধনী।
জানা গেছে সেরেই বাংলায় নয়, নারী বিশ্বকাপের উদ্বোধনী হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই তো উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে। অবশ্যই আইসিসির যে পরিকল্পনা আছে তার সঙ্গে আমরা আমাদের স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস এবং আমাদের যে পর্যটনের যে সুযোগটা সিলেটে রয়েছে, এই বিষয়গুলোকে আমরা বহির্বিশ্বে কিভাবে তুলে ধরা যায় আমরা সেই কাজটা করার চেষ্টা করব। লাক্কাতুরায় ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শেষেই বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প শুরু করবেন টাইগ্রেসরা। এদিকে চলতি বছর নয়, আগামী বছরের শুরুতে কমপক্ষে 4 দল নিয়ে নারী বিপিএল আয়োজনে ইতোমধ্যে প্রাথমিক পরিকল্পনা সম্পন্ন করেছে বিসিবির নারী উইং। আগামী বছরের শুরুতেই আমরা নারী বিপিএল হয়তো আমরা 4টি দল নিয়ে করব, এই ধরনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। 26 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী বিশ্বকাপের নবম আসরের পর্দা নামবে 21 অক্টোবর। শেরেই বাংলা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি খেলা হবে সিলেটের আউটার মাঠেও। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ, ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা। প্রথম দিনেই অসুস্থ কেউ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অনড় শিক্ষামন্ত্রী। গ্রেফতারে দমবে না আন্দোলন, হুঁশিয়ারি নেতাদের। কালো চশমা পরায় উন্নয়ন দেখে না বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমা। বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।